আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসকবৃন্দ এবং মেডিকেল শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের প্রায় দীর্ঘ অবসানের পর আমরা আমাদের প্রিয় স্যারকে অবশেষে আপনাদের মাঝে আনতে পেরেছি। আজকে আমাদের টপিকসটা হচ্ছে হেড ইনজুরি দ্বিতীয় পর্ব। প্রথম ক্লাসে আপনারা প্রচুর রেসপন্স করেছিলেন, সেজন্যই আমাদের আজকে হবে তার পরবর্তী সেশনটি। আজকে আমাদের মেন্টর স্যারকে আসলে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, স্যারকে আপনারা সবাই চেনেন, পুরো বাংলাদেশ চেনে। আমাদের প্রিয় স্যার, আমাদের প্রিয় শিক্ষক এবং আমাদের প্রিয় মেন্টর সৌমিত্র সরকার স্যার। তো চলুন তাহলে আমরা আর দেরি না করে আমাদের প্রিয় স্যারের সেশনটি শুরু করে দিই। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে প্রশ্নগুলো আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। চলুন তাহলে আমরা সেশনটি শুরু করে দিই। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। স্যার প্লিজ। ধন্যবাদ কামাল। আর গত ক্লাসে যে কোশ্চেন গুলো এসেছিল আসলে আমি জানি না, ওইটা বোধহয় তারপরে ক্লাস থেকে আমরা একটু সামারাইজ করে নিয়ে কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করব। আমি আসলে কোশ্চেন গুলো আমার দেখা হয়নি আর কি। ঠিক আছে, তাহলে নেক্সট টাইম আমরা হয়তো কোশ্চেন গুলা সলভ করে নিয়ে তারপরে আমরা লেকচারটা শুরু করব। তো আমি একটু শেয়ার স্ক্রিনে প্রথমে যাই। আমরা যেটা বলছিলাম যে আমরা গত ক্লাসে আমরা কিন্তু বেসিক জিনিস কিছু বলেছি, যে ডেফিনেশন অফ এ হেড ইনজুরি, ক্লাসিফিকেশনস, এবং সেখান থেকে ইন্ট্রাক্রেনিয়াল হেমাটোমা গুলা কি ধরনের হেমাটোমা, এক্সট্রাক্রেনিয়াল হেমাটোমা কি আছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য অ্যাকুট সাকসিডিয়াম এন্ড দ্য কেফাল হেমাটোমা, এবং আমরা বলেছিলাম যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ডিফিউজ এক্সোনাল ইনজুরি এন্ড দ্য কনকাশন। আর হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ডায়াগনোসিস। আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম যে গ্লাসগো স্কোমা স্কেল কিভাবে ইভালুয়েট করা হয় এবং এবং এটার কি কি ইম্পর্টেন্স আছে, এবং সেই ইম্পর্টেন্স দিয়ে আমরা কিভাবে ক্লিনিক্যাল ডায়াগনোসিস করি হেড ইনজুরির জন্য। তো আমরা গত ক্লাসগুলোতে এগুলাই বলেছি। আজকে আমরা যে বেসিকটা যেটা বলবো সেটা আমাদের লেকচারটা দেখে মনে হতে পারে যে এটা একটা রেডিওলজি লেকচার। আসলে আমরা ভালো করে যদি রেডিওলজি না বুঝি তাহলে কিন্তু আমরা ডায়াগনোস করতে পারবো না। কারণ ইনভেস্টিগেশনস এর মধ্যে আমাদের সিটি স্ক্যান, এমআরআই, এর মধ্যে সিটি স্ক্যানটা যেহেতু হেড ইনজুরির জন্য আমরা বলেছি যে এমআরআই ইজ বেটার দেন সিটি স্ক্যান, বাট ইন ফিউ সিচুয়েশনস লাইক দ্য অ্যাকিউট হেমোরেজ হেড ইনজুরির ক্ষেত্রে যেটা হয়, ওর বোনি লেশনস ওর বোনি ফ্র্যাকচার, এসব ক্ষেত্রে সিটি স্ক্যান ইজ সুপিরিয়র দেন এমআরআই। সেই জন্য সিটি স্ক্যানে কম সময় লাগে, তাড়াতাড়ি করা যায়। এমআরআই তে যদিও রেডিয়েশন হেজার্স নেই, কিন্তু এমআরআই তে সময়টা বেশি লাগে। তো সেক্ষেত্রে ছোট বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এত সময় বাচ্চারা অ্যালাউ করে না, সেক্ষেত্রে সিটি স্ক্যানটা করতে হয় কুইক একটা টেস্টের জন্য। তাহলে আমরা নিউরোলজিতে হোয়াট ইজ দ্য লেশন এন্ড ওয়ার ইজ দ্য লেশন, এটা আমরা বারবার বলি। তাহলে আমরা যদি ওয়ার ইজ দ্য লেশন আমরা না জানি, খালি হোয়াট ইজ আমরা জানলাম যে ইটস এক্সট্রাডুরাল হেমাটোমা, সাবডুরাল হেমাটোমা, আমরা বুঝতে পারলাম না ইটস অন দ্য ফ্রন্টাল রিজন, না প্যারাটাল রিজন, না অক্সিপিটাল এন্ড সেরিবেলার। তো সেরিবেলার রিজন এন্ড অক্সিপিটাল রিজনের মধ্যে কিন্তু গালফ অফ ডিফারেন্স। একটা টেন্টোরিয়ামের উপরে, একটা টেন্টোরিয়ামের নিচে, হ্যাঁ, একটা ট্রান্সভার্স সাইনাস এর নিচে, একটা ট্রান্সভার্স সাইনাস এর উপরে। তাহলে সেক্ষেত্রে যদি এটা ডিফারেন্স আমি লোকেশনটা না করতে পারি তাহলে হবে না। তাহলে আমরা এক্সরে এর মধ্যে দেখে আমরা তার রিজনটা ভাগ করব। এরপরে আমরা একটা জিনিস দেখাবো যে সারফেস মার্কিং অফ দ্য স্ক্যাল্প। এটা তোমরা সবাই সারফেস মার্কিং করেছো, লিভার, কিডনি, ইভেন নার্ভস, মেডিয়ান নার্ভ, আলনার নার্ভ, এক্সিলারি নার্ভ, এগুলো করেছো, রেডিয়াল নার্ভস। কিন্তু আমি জানি না কতজন ব্রেইনের সারফেস মার্কিং করেছো। তাহলে কিন্তু ব্রেইনের সারফেস মার্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি হাত দিয়ে দেখাই যে দিস ইজ আ প্যারাইটাল রিজন, আমি যদি বলি এটা দিস ইজ প্যারাইটাল রিজন, তো কেউ বলবে দিস দ্যাট ইজ টেম্পোরাল রিজন। তাহলে কিভাবে কতটুকু অংশ টেম্পোরাল, কতটুকু প্যারাইটাল, সেটা আমরা সারফেস মার্কিংটা যদি না হয় তাহলে কিন্তু আমরা সেটা করতে পারবো না। তাহলে আমরা একটু স্লাইড যাই, আমরা স্লাইডে। ওকে, আমরা কিন্তু গত শুরু করেছিলাম লাইক হেড ইনজুরি ম্যানেজমেন্ট নিয়ে, হ্যাঁ, এবং আমরা কিন্তু অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি ক্লাসিফিকেশনসটা কি, কি কি কারণে সেটা হয়। ওকে, আমরা জিসিএস এর কথা বলেছি, এন্ড আর কিছু বলেছিলাম, কিছু সার্জিক্যাল অ্যানাটমি ইজ ইম্পর্টেন্ট। টেন্টোরিয়াম সেরিবেলার উপরে সেরেব্রাম, নিচে সেরেবেলাম, এন্ড মাঝখানটাতে একটা মিড ব্রেইন থাকে। হ্যাঁ, মিড ব্রেইনে আমরা জানি যে দুটো ক্রেনিয়াল নার্ভস থাকে, থার্ড এন্ড ফোর্থ ক্রেনিয়াল নার্ভস। তাহলে এই এর মধ্যে আমরা সবাই জানো যে এখানে ক্রেনিয়াল নার্ভস এর মধ্যে প্যারাসিম্পেথিক কোনগুলা আছে।
তাহলে এর মধ্যে আমাদের পিপুলারি ডাইলেটেশন এন্ড পিপুলারি কনস্ট্রিকশনস এটা খুব ইম্পর্টেন্ট। আমরা সবসময় একটা কুইক এক্সামিনেশনস যখন আমরা করি তখন আমরা ব্রেইনে কি দেখি, মানে একটা পেশেন্ট আনকনসিয়াস পেশেন্ট আছে, কুইক এক্সামিনেশনস প্রথমে দেখে নিতে হয় জিসিএস, গ্লাসগো স্কোমা স্কেল। গ্লাসগো স্কোমা স্কেল দিয়ে তার আমরা দেখি যে এটা মাইনর, ইট ইস এ মাইল্ড, ইট ইস এ মডারেট অর সিভিয়ার হেরিডিটারিতে আছে, বা তার এখনকার কনসিয়াসনেস স্ট্যাটাসটা কিরকম। তারপরেই আমরা দেখিনি পিপলটা ইকুয়াল না আনইকুয়াল। আনইকুয়াল মানে একদিকে পিপল যদি ডাইলেটেড থাকে, একদিকে নর্মাল বা কনস্ট্রিক্টেড থাকে, তাহলে বুঝতে হবে হেমাটোমা যে সাইডে আছে সেই সাইডে পিপলটা ডাইলেটেড হয়েছে। তাহলে এটা দেখেই বোঝা যাচ্ছে যে না, ডাইরেক্ট পিপল ডাইলেটেড এদিকে, তাহলে এই সাইডে কোনো একটা হেমাটোমা আছে। তাহলে সেটা কেন এই যদি আমরা এই ছবিটা দেখি, যে ছবিটাকে এখানে বলা হয়েছিল লাইক দিস ওয়ান, এখানে তাহলে একটা হেমাটোমা এখানে ইস এক্সট্রাডুরাল অর এপিডুরাল হেমাটোমা। সে কি করলো, এই হেমাটোমাটা যখন হলো, সে দেখো এখানে ব্রেইনকে সে পুশ করেছে, ব্রেইনটাকে পুশ করেছে। এখন ব্রেইনে যখন পুশ করেছে তখন এইখানে একটা জিনিস আছে, দিস ইজ কল আনকাস অফ দ্য টেম্পোরাল লোব, টেম্পোরাল লোবে আনকাস। তাহলে সেটা কি করে, নরমালি এই জায়গাটা হচ্ছে টেন্টোরিয়াল হায়াটাস, যেখানে আমরা বলেছি মিড ব্রেইন থাকে, মিড ব্রেইন উইথ ব্লাড ভেসেলস, হ্যাঁ, মিড ব্রেইনে ক্রেনিয়াল নার্ভস, থার্ড এন্ড ফোর্থ ক্রেনিয়াল নার্ভস থাকে। তাহলে এইখানে যখন এই আনকাসটা এই টেন্টোরিয়াল হায়াটাসের ভিতরে চাপ দিচ্ছে, তখনই আমাদের যে থার্ড নার্ভ হচ্ছে প্যারাসিম্পথেটিক নার্ভ, যেটার কাজ হচ্ছে পিপুলারি কনস্ট্রিকশন করা। সে পিপুলারি কনস্ট্রিকশন সে করতে পারছে না। পিপুলারি কনস্ট্রিকশন যখন করতে পারে না, তখন সিম্পেথেটিক আপার হ্যান্ড নিয়ে নেয়। কারণ আমরা সবাই জানি যে আমাদের পিপুলটা যে নর্মাল আছে, এটা সিম্পেথেটিকের কাজ হচ্ছে ডাইলেটেশন করা, এবং প্যারাসিম্পথেটিক কাজ হচ্ছে কনস্ট্রিকশন করা। এই দুইটা কনস্ট্রিকশন এন্ড ডাইলেটেশনের টানাটানিতে আমাদের পিপুলটা নর্মাল আছে। তাহলে যদি সেই থার্ড নার্ভটা, অক্লোমোটর নার্ভ, ক্রেনিয়াল নার্ভটা যদি ব্লক হয়ে যায়, তার প্যারাসিম্পথেটিকের কাজ বন্ধ হয়ে যাচ্ছে। প্যারাসিম্পথেটিক কাজ যখন বন্ধ হয়ে যাবে, কনস্ট্রিকশন হতে পারছে না, তখন পিপুলটা অটোমেটিক্যালি সিম্পেথেটিক আপার হ্যান্ড নিয়ে ডাইলেটেশন হয়ে যায়। তাহলে পিপুলারি ডাইলেটেশন যখন হবে, তখন বুঝতে হবে যে হেমাটোমা এই সাইডে আছে, এবং সে তখন এইখানে আরো প্রেসার দিয়ে কি করে, সেখানে যে কর্টিকোস্পাইনাল ফাইবারস গুলো যেটা যায় সেটাকে চাপ দেয়। যেহেতু স্পাইনাল ফাইবারস গুলা ক্রস করে ডিকাসেশন বা ক্রস করে গিয়ে লোয়ার মেডুলাতে, সেই জন্য দেখা যাচ্ছে এইখানের প্রেসারে অপোজিট সাইডে হেমিপ্যারেসিস হয়ে যায়। সেই জন্য আমরা বলি ইপসিলেটারাল or same sided dilatation and contralateral or opposite sided weakness means hemorrhage on the dilatation side, যেদিকে ডাইলেটেশন হচ্ছে সেদিকে আছে। তাহলে এই দিকের হেমাটোমার জন্য এই পাশে পিপুলারি ডাইলেটেশন হবে এবং অপোজিট দিকে হেমিপ্যারেসিস হবে, হ্যাঁ, একদিকে উইকনেস হয়ে যাবে। তাহলে এখন দেখো জিনিসটা কি দাঁড়ায়, এই তাহলে এখানে দিস ইজ কল আনকাল হার্নিয়েশন। আনকাসটা এই সেরেব্রাল হায়াটাসে ঢুকে যায়। তাহলে এই এতটুকু যখন হয়, তখন আমাদের খুব সাবধান হয়ে যেতে হয়। তখন আমরা যদি হেমাটোমাটাকে বের করে দিই, পেশেন্ট ভালো হয়ে যায়। কিন্তু তুমি যদি ইগনোর করো বা বুঝতে না পারো, বা পেশেন্টের ইগনোরেন্সে যদি দেরি হয়ে যায়, তখন কি হয়, এই ইন্ট্রাক্রেনিয়াল প্রেসারটা বাড়তেই থাকে। যখন বাড়তে থাকে, তখন এখানে একটা অংশ আছে সেরিবেলামের, দিস ইজ টনসিল অফ দ্য সেরিবেলাম। এই টনসিল অফ দ্য সেরিবেলামটা কি করে, আমাদের ফোরামেন ম্যাগনাম, দিস ইজ ফোরামেন ম্যাগনাম, যেটার ভিতর দিয়ে এই যে আমরা পড়েছি লোয়ার, তোমরা সবাই জানো, লোয়ার পার্ট অফ দ্য মেডুলা এন্ড আপার পার্ট অফ দ্য স্পাইনাল কর্ড, ফোরামেন ম্যাগনামে। তখন এই টনসিল অফ দ্য সেরিবেলাম এই ইন্ট্রাক্রেনিয়াল প্রেসারের চাপে তখন এই ফোরামেন ম্যাগনামের দিয়ে পুশ করলে এটা মেডেলাতে চাপ পড়ে, এন্ড মেডেলাতে যখন চাপ পড়ে তখন রেসপিরেটরি ইরেগুলারিটিস হয়, তখন ডেথ হয়ে যায়। তার মানে তুমি দেখো, এটা একটা সাইন যে পিপল একদিকে আনইকুয়াল, পিপুলার ডাইলেটেশন, একদিকে উইকনেস, তার মানে কিন্তু পেশেন্ট তখনই ডেথ না, তখন কিন্তু তুমি বুঝতে পারছো দ্যার ইজ এ বিগ হেমাটোমা। তুমি যদি পেশেন্টকে সিটি স্ক্যান নাও করো, তুমি বুঝতে পারো যে একটা হেমাটোমা এদিকে আছে, তারপর তুমি সিটি স্ক্যান করে কনফার্ম করো, এবং এই পর্যায়গুলোতে সার্জারি করে ফেললে পেশেন্ট টোটালি রিকভারি করে যায়। কিন্তু যখন টনসিলার হার্নিয়েশন হয়ে যায়, টনসিলার হার্নিয়েশন হয়ে যায়, যখন রেসপিরেটরি ইরেগুলারিটিস হয়ে যায়, তখন সেখানে পেশেন্ট কমাতে চলে যায় এবং আলটিমেটলি সেটা ডেথ হয়ে যায়। তখন কিন্তু সেখান থেকে পেশেন্টকে রিকভারি করা যায় না, ইজিলি যায় না।
মিরাকল হলে সব রকম করা যায়। তাহলে আমরা এখানে কয়েকটা জিনিস আমরা দেখে নিলাম। এখন আমরা কিছু মুড অফ ইনজুরি ও বায়োমেকানিক্স অফ ইনজুরি, আমরা এটা গত ক্লাসেও বলেছি যে এটা কি ধরনের ইনজুরি হয়, পেনিট্রেটিং ইনজুরি, ডিএক্সেলারেশন ইনজুরি, ক্রাশ ইনজুরি, মিসাইল ইনজুরি। হ্যাঁ, এখন আর মুড অফ আরেকটা হয় কুপ অ্যান্ড কন্ট্রাকুপ ইনজুরি। কুপ ইজ নাথিং বাট এই যে এখানে যেখানে হচ্ছে ইম্প্যাকশন হচ্ছে, ট্রমার যে ইম্প্যাকশন হচ্ছে সেখানে এখানে একটু ডিপ্রেশন হয়ে এখানে একটা হেমাটোমা তৈরি হলো, ইটস এ কুপ ইনজুরি, ডাইরেক্ট ইম্প্যাকশন। কিন্তু যদি পেশেন্ট স্ট্যাটিক কন্ডিশনে না থেকে পেশেন্ট যদি একটু মোশন, কাইনেটিক মোশনে থাকে বা ডাইনামিক মোশনে থাকে, যেমন পেশেন্ট যদি গাড়ি চালাচ্ছে বা গাড়িতে ভ্রমণ করছে, জার্নি করছে, বা দৌড়ের মধ্যে আছে, তখন যদি কেউ স্ট্রাক করে তার এখানে, তখন দেখা যাচ্ছে এই স্ট্রাকের জন্য এখানে একটা হেমাটোমা হয়, এন্ড ব্রেইনটা অসিলেটরি মুভমেন্টে থাকে, ব্রেইন গোজ বিহাইন্ড, এন্ড এখানে প্রেসার পড়ে আরেকটা হেমাটোমা হচ্ছে। কিন্তু এখানে কিন্তু ট্রমার ডাইরেক্ট ইম্প্যাকশন না। সো দিস ইজ কল্ড কন্ট্রাকুপ ইনজুরি। সো যদি একটা পেশেন্টের সিটি স্ক্যানে আমরা দেখি এখানেও একটা হেমাটোমা আছে, এখানেও একটা হেমাটোমা আছে, তাহলে আমরা বুঝে যাবো যে এই পেশেন্টটার মুড অফ ইনজুরিটা কি। তার মানে পেশেন্ট ইজ অন ডাইনামিক অর কাইনেটিক মোশনস, এন্ড দিস সাইড ইজ দ্য ডাইরেক্ট কাপ। যদি এখানে বনি কোনো সমস্যা থাকে তাহলে বুঝবো যে এখানে ইম্প্যাকশন হয়েছে, আর এখানে যদি বনি চেঞ্জ থাকে এখানে বনি ইম্প্যাকশন হয়েছে, এন্ড দিস ইজ দ্য কন্ট্রাকুপ। দিস ইজ দ্য কুপ ইনজুরি এন্ড কন্ট্রাকুপ ইনজুরি। পরীক্ষায় ভাইভাতে এগুলা সাধারণত জিজ্ঞেস করা হয়। তাহলে আর এই জিনিসটা যেটা আমরা বলেছি আনকাস এবং আনকাল হার্নিয়েশন এন্ড টনসিলার হার্নিয়েশন, দুটো। আনকাল হার্নিয়েশন সেরিব্রাল হাইটাসের ভিতর দিয়ে হয়, এন্ড টনসিলার হার্নিয়েশন ফোরামেন ম্যাগনামের ভিতর দিয়ে হয়। এবং আলটিমেটলি এখানে কি হয়, কনশাসনেস ডিটোরিয়েশন হয়ে যায়, পিপুলারি চেঞ্জ হয়ে যেটা অকুলোমোটর নার্ভস হয়ে যায়, ডাইলেটেশন হয়ে যায়, হেমিপেরিসিস হয়ে যায়, যেহেতু ওখানে কর্টিকোস্পাইনাল ফাইবারস গুলো সেরিব্রাল পড্যাঙ্কল দিয়ে আসে, ওটা কম্প্রেশন হয়ে অপোজিট দিকে হয়ে যায়। আর যদি সেখানে ব্রেইন স্টেম ফিচার্স থাকে তাহলে আদার্স গুলা যেগুলো হবে ইরেগুলার রেসপিরেশন, স্লোয়িং পালস এন্ড এলিভেশন অফ ব্লাড প্রেশার। এখন আমরা যেটা বলেছিলাম যে কোন হেমাটোমাটা ব্রেইনের ক্ষেত্রে বেশি ডেঞ্জারাস, এটা কি সুপ্রাটেন্টোরিয়াল হিমোরেজ না ইনফ্রাটেন্টোরিয়াল হিমোরেজ, এটা কি সেরেব্রাল হিমোরেজ না সেরেবেলাল হিমোরেজ? তাহলে এটা খুব সহজ জিনিস, the infratentorial hemorrhage is more dangerous than the supratentorial hemorrhage। কারণ হচ্ছে ইনফ্রাটেন্টোরিয়াল হিমোরেজে যেটা হচ্ছে এখানে জায়গাটা কম, স্পেসটা কম, ছোট, এবং অল ভাইটাল স্ট্রাকচারস আর প্রেজেন্ট ইন দ্য ব্রেইনস্টেম। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি এখানে ছোট হেমাটোমা হয় তাহলে দেখা যাচ্ছে সেটা ব্রেইনস্টেমে কম্প্রেশন করে পেশেন্টকে খুব তাড়াতাড়ি খারাপ করে ডিটোরেট করে দেয়। কিন্তু সুপ্রাটেন্টোরিয়াল হিমোরেজে যে কিন্তু স্পেসটা বড়, সেখানে ছোট হেমাটোমাটা পেশেন্টকে এতটা খারাপ করতে পারে না, সেটা আস্তে আস্তে বড় হয়ে তারপরে পেশেন্ট লাইক যেটা আমরা বলছি আলটিমেটলি কিন্তু ইনফ্রাটেন্টোরিয়ালের উপরই চাপটা পড়ে through uncal herniation and then go the tentorial herniation. So infratentorial hemorrhage is more dangerous than the supratentorial hemorrhage. এবং সেক্ষেত্রে কম্প্রেশনস হয়ে ব্রেইন স্টেমে যা যা ফিচার্স আছে সেগুলা হবে এখানে। ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজের কথা আমরা বলেছি ওই ফার্স্ট লেকচারসে, বাইরে থেকে ভিতরে, এক্সট্রাডুরাল ইজ দ্য আর্টেরিয়াল অরিজিন, এটা বেশি তাড়াতাড়ি হয় এবং এটা তাড়াতাড়ি মেজার্স নিতে হবে। সাবডুরাল ইজ দ্য ভেনাস অরিজিন, সাবআরেকনয়েড, ইন্টারসেরেব্রাল এন্ড ইন্ট্রাভেন্ট্রিকুলার। আচ্ছা, এখন খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেনসে আমরা আসি, যেটা পরীক্ষায় খুব ফ্রিকোয়েন্টলি জিজ্ঞেস করা হয়, তো হোয়াট আর দ্য ফিচার্স অফ রেজ ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, এবং রিটেনেও আসে শর্ট নোটস, what are the features of raised intracranial pressures। এবং আরেকটা কিছু প্রবলেম আসতে পারে, যেমন লাইক আমি আগের স্লাইডে বলেছিলাম যে এক্সট্রাডুরাল এন্ড সাবডুরাল এর মধ্যে যদি এরকম একটা প্রবলেম তোমাদের দেয়া হয়, 65 years old man had a history of trauma 1 month back, then patient developed deterioration of consciousness, dementia, and weakness on the one side, and what are the differential diagnosis and what will be the management of the patient। তাহলে দেখো এক্সট্রিম অফ এজ আমরা বলেছি
এবং ভেনাসটা বলেছি একটু সময় লাগে, আস্তে 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 হয়, এবং সাবডুরালটা ক্রনিক সাবডুরাল হেমোরেজ হিসেবে বেশি প্রেজেন্ট করে। তো সেক্ষেত্রে এই 65 ইয়ার্স এর একটা পেশেন্ট, এক্সট্রিম অফ এজ বলছি, ছোট বাচ্চাদের হয় আবার বড় বয়সেরদের হয়, এবং 1 মাস বা 3 উইকস আগে তার ট্রমা হিস্ট্রি ছিল, তারপরে সমস্যা তৈরি হয়েছে, তার মানে দিস ইজ টোটালি ইজ দ্য ক্রনিক সাবডুরাল হেমোরেজ। অথবা যদি একটা এরকম প্রবলেম থাকে যে ইয়াং বয় or young person, young lady has a history of trauma like road traffic accidents or assault on the right side of the temporal region, and patient develop right-sided pupillar dilatation and left-sided weakness, and what will be the diagnosis and the management? তাহলে ট্রমার হিস্ট্রি সাথে সাথে পরে এরকম হয়েছে, তার মানে there is a younger person, so this is the extradural hematoma or epidural hematoma. Temporal region is more common because middle meningeal artery stemটা এদিক দিয়ে গিয়ে তারপর ব্রাঞ্চিং হয়ে যায়। তাহলে তোমাকে এবং যদি দেওয়া হয়, এর সাথে যদি আরো উল্লেখ করে দেওয়া হয় যে হিস্ট্রি অফ ফ্র্যাকচার, linear or depressed fracture on the left or right temporal region or parietal region, তাহলে তোমার আরো ওই জিনিসটা ইজি হয়ে যাবে ডায়াগনোসিস ক্ষেত্রে, দিস এক্সট্রাডুরাল এপিডুরাল হেমাটোমা। তাহলে সিনারিও ইজ ভেরি ইম্পর্টেন্ট। অথবা তোমার ক্ষেত্রে যদি আরেকটা সিনারিও এরকম দেওয়া হয় যে পেশেন্ট younger or 40 years old patient and develop sudden severe headache and neck ache with and patient a history of fall down and occasional that is convulsion with neck rigidity. What will be the diagnosis? Sudden severe convulsion, headache, it could be this nothing but the subarachnoid hemorrhage. তাহলে তোমার সিনারিও গুলা চিন্তা করতে হবে, এবং এইভাবে যদি দেয়া হয় যে কোন কিভাবে প্রেজেন্ট করে, ইজ ভেরি ইজি ফর আওয়ার স্টুডেন্ট, নো ডাউট। সো ইন্টারাকশনসটা হচ্ছে না তো লেকচারসে, এটা প্রবলেম আর কি, যে অনেকে হয়তো এটা লেকচারসে বুঝতে পারছি কিনা, বা আমার কাছে কোনো কোশ্চেন থাকলে সেটা আমি আনসার করতে পারছি না, ইটস ভেরি ডিফিকাল্ট। সো very important questions for the examining in the examinations hall in case of neurosurgery is what is the feature of raised intracranial pressure, আর এরপরে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার রেজড হলে জিজ্ঞেস করে যে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার আসলে ব্রেইনে কত ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার। তো অনেকে আনসার দেয় ইজ দ্য মিলিমিটার অফ ওয়াটার, অনেকে দেয় সেন্টিমিটার অফ ওয়াটার, এগুলা কিছু বলে। অ্যাকচুয়ালি এটা মিলিমিটার অফ মার্কারি, এইটাই হবে তার আনসার, হ্যাঁ, মিলিমিটার অফ মার্কারি। কারণ হচ্ছিল আমরা কিন্তু নর্মালি যে মেজারমেন্টটা করি সেটা নর্মাল কনভেনশনাল মেজারমেন্ট হয়, হ্যাঁ, আমরা নর্মালি মিলিমিটার মার্কারি দিয়ে প্রেসারটা বলা হয়। হ্যাঁ, তো এখন সেক্ষেত্রে আমরা ইউজুয়ালি একটা বলবো যে নর্মাল ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার ইজ 7 to 14 millimeter of mercury pressure, 7 to 14 ইউজুয়ালি। হ্যাঁ, এটা কিন্তু 0 পর্যন্ত কিন্তু অনেক জায়গায় 0 to 14, 0 পর্যন্ত অনেক সময় নর্মাল দেওয়া হয়, বাট স্ট্যান্ডার্ডটা আমরা বলবো এভারেজ ইজ এ 7 to 14। 7 এর নিচে গেলে কিন্তু প্রেসারটা একটু কম, সেটাকে আমরা আশা করি। যদিও ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বেড়ে যাওয়াটাই সবচেয়ে খারাপ, তাহলে সেক্ষেত্রে আমরা কমে যাওয়াটাও খুব বেশি আমরা প্রেফার করবো না। সো সেক্ষেত্রে 7 to 14। তো ইউজুয়ালি দেখা যাচ্ছে যে 14 মিলিমিটার মার্কারি থেকে 17 পর্যন্ত এটাকে আমরা বলি ইজ মাইল্ডলি ইনক্রিজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার। 17 থেকে 20 এটাকে বলি আমরা মডারেটলি ইনক্রিজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার। 20 থেকে 25 is the severe, and more than 25 millimeter মার্কারি যদি হয় সেটাকে বলি আমরা ম্যালিগন্যান্ট অর গ্র্যাভিড কন্ডিশন। তাহলে যদি দেখা যাচ্ছে যে 25 এর মিলিমিটার মার্কারির বেশি ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার হয়ে গেছে, তাহলে তার মানে হচ্ছে পেশেন্ট কিন্তু ওখান থেকে সেভ করা কঠিন এবং তাড়াতাড়ি মেজার করতে হবে। সেই জন্য ওইটাকে নাম দেওয়া হচ্ছে ম্যালিগন্যান্ট ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার অর গ্র্যাভিড ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার। তাহলে আমরা চাইবো ইন্ট্রাক্রেনিয়াল প্রেসারটা 7 to 14 থাকুক। তাহলে তো হোয়াট আর দ্য ফিচার্স অফ রেজড প্রেসার? তাহলে কিছু সিমটমস থাকবে, কিছু সাইন থাকবে সেখানে। সিমটমস এর মধ্যে হেডেক, ভমিটিং, ব্লাডি কনফিউশন, and diminution of the consciousness level.
তাহলে আমরা তোমাকে ফার্স্ট লেকচারসে আমরা বলেছি যে কনসিয়াসনেসের ডিটোরিয়েশনটা কেন হয়। ডিটোরিয়েশনটা হয় বিকজ উই অ্যাওয়েক অর অ্যাওয়্যার ডিউ টু দ্য reticular activating system of the brain. The reticular activating systems is like electrical circuit of the nerve impulses. তাহলে এই সার্কিটটা যদি কোনো কারণে প্রেসারের জন্য ডিটোরিয়েশন হয়ে যায় তাহলে সেখানে কনসিয়াসনেস ডিটোরিয়েট হয়ে যাবে। আর এক্ষেত্রে হেডেক, ভমিটিং, ব্লাডিং অফ ভিশনস, এখন হেডেকটা তো অনেক কারণেই হেডেক হয়, মাইগ্রেন হেডেক হয়, টেনশন টাইপ হেডেক হয়, আর অন্য নর্মাল কিছু হেডেক হয়, সাইনোসাইটিস থেকে হেডেক হতে পারে, ডেন্টাল কোনো ক্যারিজ থেকে হতে পারে। তাহলে এই হেডেকটা একটু স্পেসিফিকলি ডিফারেন্ট। হেডেক ইজ দ্য আর্লি মর্নিং হেডেক। হ্যাঁ, ঘুম থেকে ওঠার পরে দেখা যাবে একরাশ মাথা ব্যথা নিয়ে ঘুম থেকে উঠলো, মাথাটা ভারী অনেক মনে হলো, মাথাটা তার শরীর থেকে ওজন অনেক বেশি, তোলা যাচ্ছে না, সেই সাথে মাথা চেপে আসছে। সো কনস্ট্রিক্টিং টাইপ অফ হেডেক অ্যান্ড ইজ দ্য আর্লি মর্নিং হেডেক। এই ক্ষেত্রে কিন্তু আমরা সেটাকে আমরা বলি রেস্টিং প্রেশার। কারণ হচ্ছে সবাই তো রাতেই ঘুমাবে, সেটাই তো আমরা এক্সপেক্ট করি। তো কেউ যদি দিনের বেলায় ঘুমায়, রাতের বেলা জায়গা থাকে, তাহলে সে ঘুম থেকে ওঠার পরেই তার হবে, সেটা তো আর ইউজুয়াল না। তো সেক্ষেত্রে এই জন্যই বলা হয় আর্লি মর্নিং হেডেক। তাহলে সেই হেডেকটা দেখা যাচ্ছে ফলোড বাই ভমিটিং, এবং ভমিটিং হওয়ার পরে দেখা যাচ্ছে যে মাথা ব্যথাটা পার্শিয়াল রিলিফ হয়ে কিছুটা কমে যাচ্ছে। এখন পার্শিয়ালি সেটা কমে যায় কেন, আর আর্লি মর্নিং হেডেকই বা কেন হয়? তার কারণ হচ্ছে যে হেডেকের কারণ হচ্ছে যখন আমরা শুয়ে থাকি, স্লিপিং ডিউরিং স্লিপ, তখন শুয়ে টোটালি শুয়েই তো মানুষ ঘুমাবে, দাঁড়িয়ে তো ঘুমায় না ঘোড়াদের মতো। সো শুয়ে যখন ঘুমায় তখন আমাদের যে অ্যাবডোমিনাল ভেনাস যে প্রেশারটা আছে, হ্যাঁ, এটা তোমাদেরকে একটু বুঝতে হবে যে আসলে আমাদের সিএসএফটা যে ড্রেইন হয় এটা কিভাবে ড্রেইন হচ্ছে। সেটা হচ্ছে যে আমাদের সিএসএফ এর প্রেশার এবং আমাদের ভেনাস সাইনাসের প্রেশারের মধ্যে ডিফারেন্স থাকে। ভেনাস সাইনাসের প্রেশার কিন্তু কম, অলমোস্ট জিরো, এবং সিএসএফ এর প্রেশার কিন্তু বেশি। সিএসএফ এর প্রেশার যেহেতু বেশি, সেই জন্য সিএসএফ গোস টু দ্য ভেনাস সাইনাসেস, এইভাবেই সিএসএফটা ড্রেইন হয়। ভেনাস সাইনাস মিন্স সেজাল সাইনাস অন আদার সাইনাস গুলাতে, এয়ার সাইনাস না, ভেনাস সাইনাস। এই ভেনাস সাইনাসে ডিউ টু প্রেশার গ্রেডিয়েন্ট সিএসএফটা ড্রেইন হয়ে যায় ভেনাস সাইনাসে। এই ভেনাস সাইনাস থেকে তারপরে এটা ইন্টারনাল জুগুলার ভেইন দিয়ে রাইট সাইড হার্টে এগুলো আসছে, এসে আবার সার্কুলেশন চলে যাচ্ছে। এখন কোন কারণে যখন প্রলংড রিকাম্বেন্ট পজিশনে শুয়ে ঘুমানোর পর যেটা হয়, যেখানে ভেনাস প্রেশারটা বেড়ে যায়, এবং যখন শুয়ে থাকলে, দাঁড়িয়ে থাকলে তো ভেনাস প্রেশার কমে যায়। তো ভেনাস প্রেশার যখন বেড়ে যায়, তখন এই ভেনাস প্রেশারটা বেড়ে গেলে আমাদের সাইনাসের ভেনাস সাইনাসের প্রেশার বেড়ে যায়। ভেনাস সাইনাসের যখন প্রেশার বাড়ে, তখন দেখা যাচ্ছে যে সিএসএফ ড্রেইনিংটা লাইক কম হয়। সিএসএফ এর প্রেশার গ্রেডিয়েন্টের জন্য ড্রেইন হয়, সেই জন্য সিএসএফটা দেখা যাচ্ছে যে সেখান থেকে যতটুকু ওখানে ড্রেইন হওয়ার কথা ততটুকু সে ড্রেইন হচ্ছে না, তাহলে সিএসএফ কিছু জমে যাচ্ছে। তাহলে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, ব্রেইনে এমনি কোনো একটা লেশন আছে বা কিছু আছে, সেখানে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেশি, আবার সিএসএফ জমা হচ্ছে, তাহলে প্রেশারটা সেই জন্য দেখা যাচ্ছে মাথা ব্যথাটা ওই সময় সবচেয়ে বেশি হয়। আরেকটা হচ্ছে যে ডিউরিং স্লিপ যেহেতু আমাদের রেসপিরেটরি রেটটা কমে যায়, আমাদের কিন্তু আমরা জেগে থাকলে বা যেভাবে শ্বাস প্রশ্বাসটা বেশি থাকে, কিন্তু দেখা যাচ্ছে ঘুমানোর সময় আমাদের রেসপিরেটরি রেটটা কমে যায়। রেসপিরেটরি রেট যত কমে যাবে তখন আমাদের কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হয়। কার্বন ডাইঅক্সাইড যত রিটেনশন হবে, PCO2 বাড়বে, এন্ড PCO2 ইজ এ ডাইরেক্ট ইফেক্ট অন দ্য ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডিউ টু লেস রেসপিরেশন এন্ড রিটেনশন অফ কার্বন ডাইঅক্সাইড এন্ড পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড কজিং ইনক্রিজ ইন প্রেশার, এটা আরেকটা কারণ। আরেকটা হচ্ছে এগুলা ছাড়া আরেকটা হচ্ছে যে ভমিটিংটা হলে পরে পার্শিয়াল রিলিভ হয়ে যায়। ভমিটিং ইজ অলওয়েজ উইথ হাইপারভেন্টিলেশন। ভমিটিং হলেই হাইপারভেন্টিলেশন, শ্বাস প্রশ্বাস বেড়ে যায়, এটা সবারই এক্সপিরিয়েন্স আছে যাদের ভমিটিং করার হিস্ট্রি আছে। তাহলে সেক্ষেত্রে হাইপারভেন্টিলেশন হলে এটা কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট হবে, এন্ড কার্বন ডাইঅক্সাইড যখন ওয়াশ আউট হবে তখন দেখা যাচ্ছে পার্শিয়াল প্রেশার অক্সিজেন বাড়বে, এবং পার্শিয়াল প্রেশার অক্সিজেন ডাইরেক্টলি ডিক্রিজ দ্য ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। তাহলে সেক্ষেত্রে
দেখা যাচ্ছে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটা তখন একটু কমে যায় এবং তখন একটু কিছুটা ভালো বোধ করা হয়। ভমিটিং হলে কিছুটা মাথা ব্যথা কমে যায়। অ্যান্ড ব্লাডিং অফ ভিশন প্যাপিলিডিমা, যেহেতু ভেনাস প্রেশার বেড়ে যায় এবং আলটিমেটলি সেখানে যে আমাদের যে ফান্ডাস আছে অপটিক কাপিং, ওখানে যে ভেনাস গুলা এনগোস্ট হয়ে যায়, এনগোস্ট হয়ে এখানে ইডিমা হয়ে যায়। এবং ইডিমা হলে যখন আমাদের চোখের আমাদের ফোবিয়া সেন্ট্রালিসে গিয়ে কিছুটা ওখানে গিয়ে ফোবিয়া সেন্ট্রালিসে যখন ইডিমাটা ওখানে অবস্কিউর করে মাঝে মাঝে সরে যায়, তখন দেখা যাচ্ছে যে আমাদের একবার ভিশনটা ভালো হয়ে যায়, একবার ভিশনটা খারাপ হয়। দিস ইজ কল ব্লাডিং অফ ভিশন। ঠিক আছে, তাহলে রেজিস্ট্যান্স প্রেশারের ক্ষেত্রে আমরা হেডেক, আর্লি মর্নিং হেডেক, ভমিটিং, ব্লাডিং অফ ভিশনস এন্ড ডিটোরিয়েশন অফ কনসিয়াসনেস লেভেল এগুলো হয়। সো হোয়াট অ্যাবাউট দ্য সাইন? সাইন হচ্ছে জাস্ট অপোজিট অফ দ্য শক। শকে আমরা যে বলি হিমোরেজিক শক গুলা, না কি হয়, আমাদের পালস রেট বেড়ে যায়, ব্লাড প্রেশার কমে যায়, আর এখানে উল্টা হয়। এখানে ব্র্যাডিকার্ডিয়া, হাইপারটেনশন, প্যাপিলিডিমা যেটা আমরা অলরেডি বলেছি, and the irregular respiration or labor respiration, these are the sign. This is the autoregulation of the brain. ব্রেইনের যে প্রেশারটা আছে, যেটা দিয়ে যে পারফিউশনস মেনটেন হয়, দিস ইজ কল সিপিপি। সো আমরা যে পারফিউশন প্রেশার আমাদের আছে ব্রেইনে, সেরিব্রাল পারফিউশন প্রেশার, সিপিপি যেটা বলি, এই সেরিব্রাল পারফিউশন প্রেশারটাকে মেনটেন করার জন্য তার প্রেশারটাকে একটা নির্দিষ্ট প্রেশার রাখতে হয়। হ্যাঁ, এটা আমরা যখন স্ট্রোকে পড়াবো বলবো যে কেন প্রেশার বেশি থাকার পরও আমরা অ্যান্টি হাইপারটেনসিভ দিচ্ছি না ওই ফর্মুলা অনুযায়ী। তাহলে এই বডির এই আমাদের সেরিব্রাল পারফিউশনটাকে মেনটেন করার জন্য যে পারফিউশন প্রেশারটা, ওইটাকে ঠিক রাখার জন্য দেখা যাচ্ছে যে এখানে এই ক্ষেত্রে হাইপারটেনশন হয়ে যায়, ব্র্যাডিকার্ডিয়া হয়ে যায়। And the venous congestion এর জন্য hyperpyridema and irregular respirations, এটা খুব প্রিভিয়াস, ও যেটা টনসিল হার্নিয়েশন হলে পরে হয়। এখন এখানের মধ্যে দুইটা ইম্পর্টেন্ট সিম্পটম, একটা ইম্পর্টেন্ট সাইন, হেডেক, ভমিটিং, আর এখান থেকে সাইনের মধ্যে যে প্যাপিলিডিমা ইজ ভেরি ইম্পর্টেন্ট। টু সিম্পটম, ওয়ান সাইন। সাইনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট সাইন ইজ দ্য প্যাপিলিডিমা, এন্ড সিম্পটমের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট সাইন হচ্ছে হেডেক এন্ড ভমিটিং। এবং এই তিনটাকে মিলে বলা হয় কুশিং ট্রায়াডস। তাহলে আমরা কুশিং ট্রায়াডস কাকে বলছি? এই দুইটা সিম্পটম, ওয়ান সাইন। এবং রিফ্লেক্সলি আগে অনেক বইতে কুশিং রিফ্লেক্স বলে হেডেক, ভমিটিং, প্যাপিলিডিমা বলা হতো। আসলে রিফ্লেক্স হচ্ছে রিফ্লেক্সলি বডিতে যেটা হচ্ছে। সো ব্র্যাডিকার্ডিয়া, হাইপারটেনশন এন্ড লেবার রেসপিরেশন, আদার সাইন্স গুলাকে বলা হচ্ছে কুশিং রিফ্লেক্স। পরীক্ষা খুব জিজ্ঞেস করে হোয়াট ইজ কুশিং ট্রায়াড। কুশিং ট্রায়াড, এটা আবার কুশিং সিনড্রোম বলে দেয় অনেকে পরীক্ষার সময়, বলেছিলাম মুন এরকম। ওই কুশিং সিনড্রোম আর কুশিং ট্রায়াড এক জিনিস না। হ্যাঁ, সো ওই অ্যাড্রেনাল ওইটার জন্য এটা না। সো কুশিং ট্রায়াড ইজ দ্য টু সিম্পটম and one sign of important features of intracranial pressure. আচ্ছা, তাহলে এই যদি আমাদের হয়, তাহলে আমরা এখন তোমার সেই নরমাল হোয়াট ইজ দ্য লেশন এন্ড হোয়ার ইজ দ্য লেশন সে আমরা চলে যাই। এখানে স্কালের বোনে আমরা দেখেছি। ওকে, এগুলা তোমাদের ব্রেইনের সব মনে থাকার আছে কিনা আমি জানি না। এখানে আসলে সো এটা একটা, আমরা গত ক্লাসে একটু বলার চেষ্টা করেছি যে সিটি স্ক্যানে আমরা বলি হোয়াইট জিনিসটাকে বলি আমরা হাইপারটেন্স। ওকে, হাইপারটেন্স, আর আমরা এই ব্ল্যাকটাকে বলি হাইপোটেন্স, আর মাঝখানে এই ব্রেইন হচ্ছে আইসোডেন্স। তাহলে এই ডেনসিটির উপর ডিপেন্ড করে সাধারণত এগুলো বলা হয়। আমরা এমআরআইতে বলি হাইপার ইন্টেন্স, হাইপো ইন্টেন্স, আইসো ইন্টেন্স। আইসো মিন্স ব্রেইন, আর কালো যদি হয় এটা বলে হাইপো ইন্টেন্স, সাদা যদি হয় এটাকে হাইপার ইন্টেন্স। আর আমরা এক্সরেতে বলি রেডিও ওপেক, রেডিওলুসেন্স। আমরা আলট্রাসোনোগ্রামে বলি হাইপার ইকুইক, হাইপো ইকুইক। সো সিটি স্ক্যানের ক্ষেত্রে আমরা বলি হাইপারডেন্স, আইসোডেন্স, হাইপোডেন্স। তাহলে আমরা গত ক্লাসে বলেছি যে হাইপার কি কি দেখি, একটা দেখি অ্যাকিউট হিমোরেজ যেটা 72 ঘন্টার কম, যেটা আমরা দেখি বোনস, আমরা দেখি ক্যালসিফিকেশন। তাহলে এই তিনটা জিনিসকে আমরা সাদা দেখি।
আর কালো দেখি কি আমরা যদি দেখি এখানে আমরা দেখতে দিস ইজ এয়ার সাইনাসেস, ঠিক আছে, এই যে মাস্টয়েড এয়ার সেল এয়ার, তাহলে এয়ারটা দেখো অনেক কালো। আর তারপরে ফ্লুইড সিএসএফ, পাস, ইডিমা, এনি ফ্লুইড ব্ল্যাক। হ্যাঁ, সো তারপরে আমরা ক্রনিক হেমাটোমা, যে হেমাটোমাটা মোর দেন 3 উইকস পুরনো, সেটাকে আমরা ব্ল্যাক দেখি। আমরা কোথাও ইনফার্কশন হয়ে গেল, সেলুলার ডেথ হয়ে গেল, সেখানে আমরা ব্ল্যাক দেখি। কোথাও একটা ব্ল্যাক আছে এবং সেটা কন্ট্রাস্ট দেওয়ার পরে এনহ্যান্সমেন্ট হচ্ছে না, হ্যাঁ, এটাতে শার্প মার্জিন না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলি এটা লো গ্রেড টিউমার। কোন টিউমার যদি লো গ্রেড হয় এবং সেটাও কিন্তু ব্ল্যাক আসবে। তাহলে আমরা ব্ল্যাক আমরা পাই এয়ার, আমরা পাচ্ছি ওয়াটার অর ফ্লুইড, আমরা পাচ্ছি ক্রনিক হেমাটোমা, আমরা পাচ্ছি ইনফার্কশন, আমরা পাচ্ছি লো গ্রেড টিউমার। তাহলে এই যে জিনিসগুলা আমরা দেখলাম এবং আমরা পরে আবার এগুলাকে মিক্স করে দেব। এখন এর মধ্যে কিছু মিক্সড আছে, যেমন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনসটা নিয়ে কিছু মিক্সড। তো যদি মিক্স থাকে সেক্ষেত্রে কি হতে পারে, যদি ট্রমা থাকে তাহলে সেখানে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক আছে, তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো কনটিউশন। কনটিউশন ইজ নাথিং বাট অ্যাকিউট হিউমারেজ। অ্যাকিউট হিউমারেজ থাকলে এখানে সাদা পাওয়া যাবে, ইডিমা ফ্লুইড আছে ওখানে ব্ল্যাক পাওয়া যাবে, এবং ওখানে নেক্রোটিক ব্রেইন ম্যাটেরিয়াল আছে। নেক্রোটিক মানে হচ্ছে যে ব্রেইনের সেলুলার ডেথ, সেখানে ব্ল্যাক পাওয়া যাবে। সো নেক্রোটিক ব্রেইন ইজ ব্ল্যাক, edema is black, acute hemorrhage is white. So white and black combination is the mixed density pattern. This is called contusion. আর যদি ট্রমার হিস্ট্রি না থেকে একটা জায়গায় মিক্সড ডেন্সিটি থাকে, ট্রমার হিস্ট্রি নাই, তাহলে কিন্তু তোমাকে এটা একটা হাই গ্রেড টিউমার বা ম্যালিগন্যান্ট টিউমার কথা বলতে হবে। তাহলে এখন এখানে আমরা আসি, সিটি স্ক্যানে কিরকম ভাবে ফিল্মগুলো সাজানো থাকে আমরা যদি দেখি। এই দেখো সিটি স্ক্যানটা এরকম ভাবে ফিল্মগুলো থাকে, এক্সিয়াল, সবগুলো এক্সিয়াল সেকশন, মাল্টিপল এক্সিয়াল সেকশন বলা হয়। এবং এই সেকশনস গুলা, এই ফার্স্ট সেকশন যেটা থাকে, দেখা যাচ্ছে এই ফার্স্ট সেকশনটা হচ্ছে নিচের সেকশনটা, আর টপ সেকশন উপরের সেকশন, এই যে টপ সেকশন, হ্যাঁ, এটা হচ্ছে একদম উপরের সেকশন। তার মানে নিচ থেকে কেটে 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 এরকম করে করে উপরের দিকে যাওয়া হয়, এই সেকশনস গুলো এইভাবে দেওয়া হয়। এই জন্য আমরা নিচের দিকে দেখবো যে সবচেয়ে বেশি নিচের দিকে বোনস গুলা, যে সাইনাস গুলো দেখা যায়, তারপরে এখানে সেরেবেলাম দেখা যায়, টেম্পোরাল দেখা যায়। আর যত উপরের দিকে যেতে থাকবা সেখানে দেখবা যে এই যে ফ্রন্টাল, অক্সিপিটালস, হ্যাঁ, প্যারাইটাল, এগুলো দেখা যায়। হ্যাঁ, তার মানে সেকশন গুলো নিচ থেকে উপরের দিকে যায়। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে মাল্টিপল এক্সিয়াল সেকশন। এখন আমরা সিটি স্ক্যানের কোন সাইডটা রাইট, কোন সাইডটা লেফট, তাহলে আমরা ছবি যেমন দেখছি, সো দিস ইজ দ্য রাইট সাইড and this is the left side. This is right, this is left. হ্যাঁ, ছবি যেরকম হয়। তাহলে আমরা এটাতে রাইট লেফট হয়, তখন আমরা রিজন কিভাবে বলবো? তো রিজন আমরা ভাগ করি কি, সুপারএন্ট্রি, ইনফারএন্ট্রি। সুপারএন্ট্রির মধ্যে আমাদের ফ্রন্টাল রিজন কোনটা, প্যারাইটাল কোনটা, টেম্পোরাল কোনটা, অক্সিপিটাল কোনটা। তাহলে আমরা খুঁজবো, কি খুঁজবো? এখানে বনি ল্যান্ডমার্কস গুলো খুঁজবো। বনি ল্যান্ডমার্কের মধ্যে কি আছে? এখানে আছে স্ফেনয়েড উইং, পেট্রাস টেম্পোরাল। তাহলে এটা পেট্রাস টেম্পোরাল বোন, স্ফেনয়েড উইং। তাহলে সেকশনস গুলো যখন এবার কাট সেকশন গুলো হয়, যতটুকু পর্যন্ত ওই যে স্ফেনয়েড উইং বা পেট্রাস টেম্পোরাল যে কোনো একটা দেখা গেলেও হবে, থাকবে, ততক্ষণ পর্যন্ত এই সেকশন গুলা টেম্পোরাল, এই সেকশন গুলা টেম্পোরাল। তার মানে এখানে কোনো প্যারাইটাল নেই। যতক্ষণ পর্যন্ত এই বনি, এই ল্যান্ডমার্ক যদি ছোট্ট একটু দেখা যায়, এখানে ছোট্ট একটু খোঁচা, তাহলেও সেটা টেম্পোরাল। আর পেট্রাসের পিছনে, এখানে যদি পেট্রাসের কোনো ইমপ্রেশনস একটু দেখা যায় সেকশনস গুলোতে, তার পিছনে এই অংশটা আছে সেরেবেলাম। দিস ইজ নট অক্সিপিটাল। ঠিক আছে, তাহলে আমরা যদি তার পরেরটাতে যাই, এটাতে যাই, এখানে দেখো, এখানে কিন্তু আমার লাইক দেখো, এখানে কিন্তু স্ফেনয়েড উইং এ নাই, স্ফেনয়েড উইং নাই, এখানে কিন্তু পেট্রাস টেম্পোরাল বোন নাই। সো দিস part is the parietal bone, is the parietal, and এটা কিন্তু cerebellum না, this is the occipital, this is the frontal, this is the parietal. তাহলে এখানে টেম্পোরাল নাই,
টেম্পোরাল নাই কেন? কারণ হচ্ছে টেম্পোরাল, আমরা যদি এটা দেখি, টেম্পোরাল দেখি, টেম্পোরাল তার নিচে, নিচে হলে যে স্ফেনোইডিং পেট্রাস থাকতে হবে, সেরেবেলাম নাই। এখানে সেরেবেলাম কেন? দিস দ্য পেট্রাস, পেট্রাসের পিছনে আমাদের যে টেন্টোরিয়ামটা পেট্রাসের লাগানো থাকে, পেট্রাসের মার্জিনে। সুতরাং এটা যদি না থাকে তাহলে সেরেবেলাম না। তাহলে আমরা রেডিওলজিক্যালি আমরা সেটা বুঝে গেলাম যে কতটুকু থাকবে। আরেকটা জিনিস তোমাদেরকে বলি, এইগুলো তো ভেন্ট্রিকলস, এই সেকশনস গুলা যখন এইভাবে উপরের দিকে যায়, ভেন্ট্রিকেল যতক্ষণ পর্যন্ত দেখা যাবে এই কাট সেকশনস গুলা, এই ভেন্ট্রিকেলের সামনে অংশটা হচ্ছে ফ্রন্টাল, এটা প্যারাইটাল, এটা অক্সিপিটাল, যেহেতু এখানে বনি পজিশন নাই। যদি ভেন্ট্রিকেলস দেখা না যায়, এখানে কোনো ভেন্ট্রিকেল নাই, সেকশন হতে হতে টপ হয়ে গেল, ভেন্ট্রিকেলস নাই, তখন কিন্তু এই অংশটাও প্যারাইটাল, এটাও প্যারাইটাল, এটাও প্যারাইটাল। তার মানে তখন যখন ভেন্ট্রিকেল না দেখা যায়, তাহলে টোটাল এরিয়াটাই প্যারাইটাল, আমাদের টপ সেকশনটা হয়ে যাবে প্যারাইটাল। ঠিক আছে? তখন কিন্তু আমি সামনে ফ্রন্টাল পিছনে অক্সিপিটাল এটা বলবো না। আমরা যদি এখন সেকশনসটা দেখি, আবার এখানে যদি দেখি, যদি ছবিগুলো ছোট, আমরা এখানে কাট সেকশনস গুলো দেখি, আমরা এই যে এখানে দেখো পেট্রাস টেম্পোরাল বোন দেখা যায়, লুক হিয়ার, দিস দ্য পেট্রাস টেম্পোরাল বোন, সো দিস ইজ দ্য টেম্পোরাল এন্ড দিস ইজ দ্য সেরেবেলাম। দেখো এখানে কিন্তু আর নাই, এইখানে কিন্তু দেখা যাচ্ছে, লাইক দেখো স্ফেনোইডিং দেখা যায়, স্ফেনোইডিং দেখা যায় মানে দিস ইজ দ্য টেম্পোরাল, টেম্পোরাল আপার সেকশন এগুলা। এই দেখো এখানে স্ফেনোইডিং দেখা যাচ্ছে, একটু আপার পোর্শন অফ দ্য টেম্পোরাল। হ্যাঁ, এইখানেও একটু দেখা যাচ্ছে, তার মানে এটার উপরে আর যেহেতু এদিকে নাই, হ্যাঁ, এই পর্যন্ত টেম্পোরাল, তার মানে এই অংশগুলো প্যারাইটাল, দিস আর দ্য প্যারাইটাল। কিন্তু এখানে দেখো এই এতটুকু দেখা গেছে পেট্রাস টেম্পোরাল, এখানে আর নাই। সো এই পেট্রাস টেম্পোরাল এতটুকু সেরেবেলাম, দিস ইজ দ্য সেরেবেলাম, বাট দিস ইজ দ্য অক্সিপিটাল, দিস ইজ দ্য অক্সিপিটাল, দিস ইজ দ্য অক্সিপিটাল। এইখানেও ভেন্ট্রিকেল আছে, সো দিস ইজ ফ্রন্টাল, ইজ প্যারাইটাল, অক্সিপিটাল। বাট এইখানে সেকশনে দেখো, এখানে ভেন্ট্রিকেল আছে, এখানে ভেন্ট্রিকেল নাই, there is no ventricle. All thing is the right parietal, is the left parietal. So right parietal is the left parietal. এখানে তাহলে আমরা where is the lesion, তাহলে কিন্তু আমরা সিটি স্ক্যানে কিন্তু আমরা মোটামুটি বুঝে গেলাম যে কোথায় লেশনটা আমাদের হতে পারে। এখন যদি আমরা কয়েকটা লেশন দেখি, তাহলে আমাদের জিনিসটা আরেকটা হবে। আরেকটা জিনিস হচ্ছে ডিফারেন্স বিটুইন সিটি এন্ড এমআরআই। এমআরআইটা যখন আমরা আবার পড়াবো তখন আমরা বলবো, দেখো একটা এমআরআই সিটি স্ক্যানের মধ্যে পার্থক্য আছে। এমআরআইতে বোনস দেখো আর সিটি স্ক্যানে বোনস দেখো, সিটি স্ক্যানে বোনস ইজ হোয়াইট এন্ড বাইরে দেখো স্ক্যাল্প দেখা যাচ্ছে না, স্ক্যাল্প ইজ ব্ল্যাক। আর এখানে দেখো এই যে হোয়াইটটা, দিস ইজ দ্য স্ক্যাল্প এন্ড এই ব্ল্যাকটা ইজ দ্য বোন, তাহলে মানে ইজ অপোজিট। এখানে দেখছো এমআরআই তে টি2 তে ভেন্ট্রিকল হোয়াইট, এখানে অলওয়েজ ব্ল্যাক। এমআরআই তে আবার টি1 এ ব্ল্যাক আসে, টি2 তে হোয়াইট, বাট এইটা দিয়ে ডিফারেন্স করতে হবে। সিটি স্ক্যান এমআরআই এর মধ্যে সিটি তে বোনস শুড বি হোয়াইট, স্ক্যাল্প ব্ল্যাক, স্ক্যাল্পটা দেখা যাচ্ছে না। বাট এমআরআই তে স্ক্যাল্প ইজ হোয়াইট, বোন ইজ ব্ল্যাক। তাহলে আমরা যদি এইগুলাতে যাই, ছবিগুলোতে যাই, যে সিটি স্ক্যান গুলা কিভাবে আমরা দেখবো, এগুলা এক্স রে, এগুলা খুব বেশি ইম্পর্টেন্ট না, তারপরে একটু দেখে নেওয়া ভালো যে দিস ইজ দ্য ডিপ্রাক্স ফ্র্যাকচার। হ্যাঁ, এখানে প্যারাইটাল বোনটা দেখো যে এখানে ডিপ্লয়িক স্পেসটা ভালো দেখা যাচ্ছে, বাট এখানে একটা ডিপ্রেশন ঢুকে গেছে ভিতরে, দিস দ্য ডিপ্রেসড ফ্র্যাকচার। তো ডিপ্রেসড ফ্র্যাকচার হলে সাধারণত আমরা যে ইসের সময় বলেছিলাম, ডিপ্রেসড ফ্র্যাকচার যদি ইজ কম্পাউন্ড ডিপ্রেসড ফ্র্যাকচার হয়, তাহলে সেটা কিন্তু ইট কমিউনিকেট টু দ্য এক্সটেরিয়র। সেক্ষেত্রে এটা যতটুকু ছোট হোক বড় হোক, সেটা তোমার সার্জারি করতে হবে। আর যদি তোমার এটা তোমার ক্লোজ ডিপ্রেসড ফ্র্যাকচার হয়, ইজ ক্লোজড অর সিম্পল ডিপ্রেসড ফ্র্যাকচার হয়, তাহলে কিন্তু আমরা এটা দেখব কতটুকু ডিপ্রেশনসটা আছে। এই দেখো এখানে ডিপ্লয়িক স্পেসটা যদি আমরা মেপে নিই, এখানে ডিপ্লয়িক স্পেসটা এটার থেকে আরো বেশি 1.5 থিকনেস ভিতরে ঢুকে গেছে। সো ইফ ইট ইজ মোর দেন 1.5 থিকনেস, তাহলে দেখা যাচ্ছে যে এগুলাকে এলিভেশন করতে হয়। এলিভেশন না করলে পরবর্তী দেখা যাচ্ছে যে এগুলা পোস্ট এরপর এপিলিপসি ডেভেলপ করে, হ্যাঁ, রিমোট অথবা কমপ্লিকেশনসে, লেট কমপ্লিকেশনসে দেখা যাচ্ছে যে কম্প্রেশন থাকে। কারণ হচ্ছে এটা খুব স্বাভাবিক যে এটা
তোমার ব্রেইন সব জিনিস যদি ওখানে একটা প্রজেকশন থাকে, এখানে যদি বারবার হ্যামার করে, সো ইরিটেট দ্য নিউরনস, এখন এপিলেপসি হবে। তুমি তাড়াতাড়ি এটা রিলিভ করে দিতে হয়। কিন্তু এর থেকে যদি ছোট হয়, দেখা যাচ্ছে যে ব্রেইনের ভিতরে এত ইরিটেট করতে পারে না সেক্ষেত্রে। বাট কম্পাউন্ড হলে কিন্তু যত ছোট ডিপ্রেস হোক সেটা অপারেশন করতে হবে, কেন এখানে ফরেন বডি থাকতে পারে, চান্স অফ ইনফেকশন থাকতে পারে, সেটা করতে হবে। আচ্ছা, তাহলে আমরা খুব তাড়াতাড়ি কয়েকটা জিনিস তোমাদের এক্সরে দেখিয়ে চলে যাই। তারপরে এখানেও দেখা যাচ্ছে যে একটা লিনিয়ার ফ্র্যাকচার আছে, and that is a depressed fracture, and this is the linear fracture. This is a depressed fracture. This is the linear fracture. Why not this is suture? Suture হলে এখানে serrated থাকবে, but fracture হলে straight থাকবে। Okay. So depression, like depressed fracture, এটা এপি ভিউ, ফ্রন্টাল ভিউ, আইবল, দুটো আইবল, ফ্রন্টাল এয়ার সাইনাস, এগুলো ডিপ্রেস ফ্র্যাকচার। এই পাশটা ঠিক আছে, দিস দ্য রাইট সাইড। ডিপ্রেস ফ্র্যাকচার অনেক সময় নরমাল কিছু দেখাতে বলে, লাইক এটা পিটুইটারি ফোসা। Look here, pituitary fossa is anterior clinoid, is the posterior clinoid process, and is the pituitary fossa. পিটুইটারি ফোসা যখন এনলার্জড হয়ে যায়, পিটুইটারি টিউমারস হলে দেখা যাচ্ছে যে এই পোস্টেরিয়র এগুলো ক্লিনয়েডস এন্ট্রোক্লিনোইড ইরোশন হয়ে যায়, এরকম বড় একটা হয়ে যায়, বা এরকম ডিপ হয়ে যায়, তখন আমরা বুঝতে পারি যে পিটুইটারি টিউমার বা অ্যাক্রোমেগালি দেখলে এটা করতে হয়, এই এক্সরেটা করতে হয়। ডিপ্রেস ফ্র্যাকচার, এখানে দেখো ডিপ্রেস উইথ মাল্টিপল ফ্র্যাগমেন্টস আছে, কমিউনিটেড ফ্র্যাকচার, মোর দেন 2, 1 2 3 4 5 এতগুলা ফ্র্যাকচার আছে, সো কমিউনিটেড ফ্র্যাকচার। এটা দেখো, এটা কিন্তু আগের এক্সেটার মতো চেহারা না, দেখছো এটা কেমন, এটা। সো এটা কিন্তু একটা সিটি স্ক্যান, এটাকে বলি আমরা সিটি স্ক্যান বোন উইন্ডো ভিউ। বোনি, ওকে বলে বোন উইন্ডো আর বোনি উইন্ডো ভিউ। সো বোনি উইন্ডো ভিউ যদি হয়, তাহলে দেখা একটা এমন সফটওয়্যার থাকে যেটা সফট টিস্যুটাকে ঢেকে রাখে অনলি বোন দেখার জন্য, স্কাল বোনটাকে। সো স্কাল বোনটা আর অনেক বেশি এক্সরে থেকে এই সিটিতে অনেক ভালো ভিজুয়ালাইজেশন দেখা যাচ্ছে। ইট ইজ অনলি ফর দ্য ফ্র্যাকচারস অর বোন রিলেশনস দেখার জন্য বোন উইন্ডো ভিউ। এই জন্য লিখে দিতে হয় অনেক সময় যে বোন উইন্ডো সিটি অফ দ্য হেড উইথ বোন উইন্ডো ভিউ, তাহলে তুমি ফ্র্যাকচারটা ভালো করে দেয়। সাধারণত হেড ইনজুরির ক্ষেত্রে না লিখে দিলেও ওরা করে দেয় অনেক সময়, হেড ইনজুরি হলে বোন সেল দেখার জন্য। অবশ্যই এটাও সিটি স্ক্যান বোন উইন্ডো ভিউ, দেখো ফ্র্যাকচারস গুলো ভালো দেখা যাচ্ছে পরিষ্কার। এটা একটা সিটি স্ক্যান, এটা বোন উইন্ডো না, কিন্তু কারণ হচ্ছে বোন তো দেখাই যাচ্ছে, সাথে যে ব্রেইনও আছে, বাট দেয়ার ইজ এ ডিপ্রেস ফ্র্যাকচার। দেখুন এখানে কোনো ভেন্ট্রিকলস নাই, সো দিস আর দ্য প্যারাইটাল, এখানেও প্যারাইটাল, এটাও প্যারাইটাল, এখানে কিন্তু ফ্রন্টাল, এটা অক্সিটাল বলা যাবে না, দিস ইজ দ্য প্যারাইটাল। এখানে দেখো ফ্র্যাকচারস আছে, এখানে ফ্র্যাকচার আছে, সেই সাথে এখানে এই জায়গাটা টোটালটা দেখো, এই জায়গাটা হোয়াইট, এই জায়গাটা ব্ল্যাক, এখানে একটা ফ্র্যাগমেন্টস আছে। সো এই এরিয়াটাকে আমরা বলবো কন্টিউশন, ঠিক আছে, এটা কন্টিউশন বলবো, দ্য রাইট সাইড। যদি তুমি রিজন বলো, ভেন্ট্রিকলস আছে, সো দিস দ্য ফ্রন্টাল, এই অংশটা প্যারাইটাল। বোন উইন্ডো ভিউ, এই পেশেন্টটার দেখো একটা বাচ্চা, এটাকে বলি আমরা পন্ড ফ্র্যাকচার ও পিং পং বল ফ্র্যাকচার। পিং পং বল লাইক ট্যাপ খেয়ে গেছে, এটা ইলাস্টিক বোনসটা, মায়ের চোখ দেখা যাচ্ছে এখানে, হ্যাঁ ইলাস্টিক ভিতরে ঢুকে গেছে লাইক দিস। হ্যাঁ ছোট বাচ্চা, ইলাস্টিক চাপ পড়েছে, ইলাস্টিক বোন, সো ডিপ্রেশন হয়ে গেছে। এটা এলিভেট করে দিতে হবে, নাহলে বাচ্চার খিঁচুনি হবে। যদি পেশেন্ট ক্লিনিক্যালি নর্মালও থাকে, এটা করে দিতে হবে। আর যদি সে ক্লিনিক্যালি না, মানে তার যদি উইকনেস থাকে, তাহলে তো সেটা করতেই হবে নিউরোলজিক্যাল ডেফিসিট থাকলে। এখানে দেখো দুইটাতে কেন এই জায়গাটাতে বেশি হেমাটোমা হচ্ছে, হ্যাঁ এই স্ফেনোরিং পেকটাস টেম্পোরাল, এই শার্প এজ গুলা ব্রেইনে এখানে গিয়ে যখন বেশি ধাক্কা খেতে থাকে, তখন এইখানে বিশেষ করে হেমাটোমা হয়। হ্যাঁ তাহলে দেখো এখানে একটা প্রজেকশনস আছে, প্রজেকশন থাকা মানে দিস ইজ দ্য টেম্পোরাল, মানে আপার পার্ট অফ দ্য টেম্পোরাল থিং, সো বাইলেটারাল। একদম টিপিক্যাল, এটা আমাদের সোরোটি স্টুডেন্টরা ভালো জানে সেটা, হ্যাঁ তাদেরকে আমরা অনেকবার বলেছি, এই ইজ এ বাইকনভেক্স শেপ। শেপটা তুমি দেখে নিবে,
biconvex like this convexity, and এদিকে বোনের যে কনভেক্সিটিটা আছে, বোনের যে কনভেক্স বর্ডারটা এন্ড এই বাইরের কনভেক্স বর্ডার এরকম যদি থাকে biconvex shape, this is nothing but the extradural hemorrhage or epidural hemorrhage. So epidural hemorrhage just like this biconvex shape. তাহলে এই শেপটা দেখলেই আমরা বুঝে যাবো যেটা এক্সট্রাডুরাল হেমাটোমা। রিজন হিসেবে যদি তুমি বলো ভেন্ট্রিকলস আছে, ইজ দ্য লেফট ফ্রন্টাল, রাইট প্যারাটাল। সো এখানে আমরা দেখতে পাচ্ছি extradural hematoma, ventricle আছে, paracoccipital, ventricle 9, left parietal, ventricle 9, left right parietal, সাথে ডিপ্রেস ফ্র্যাকচার আছে। এইখানে যদি আমরা হেমাটোমাটা শেপটা যাই, দিস ইজ কনকেভো কনভেক্স, আগেটা ছিল বাইকনভেক্স। কনকেভ, এদিকে দেখো কনকেভিটি, এদিকে কনভেক্সিটি, কনভেক্সিটি এদিকে কনকেভিটি। So concavo convex যদি থাকে, this is the subdural hematoma. তো subdural hematoma শেপটাই এরকম হবে, এবং subdural hematoma সাধারণত বড় এরিয়া জুড়ে থাকে। এটা যদি দেখো মাস মিড লাইন শিফট হয়ে গেছে, মাস ইফেক্ট দূরে হয়ে গেছে, এই এরিয়াটা ফ্রন্টাল, এটা প্যারাইটাল, অক্সিপিটালের কাছাকাছি গেছে আর যায়নি এদিকে, বাট এটা ফ্রন্টো প্যারাইটাল এন্ড মাস ইফেক্ট। এন্ড এইটার ভিতরে দেখো এই ব্ল্যাক হোয়াইট মিক্সড একটা জিনিস আছে। তো মিক্সড বলে আমরা বলি কন্টিউশন, কন্টিউশনটা বলি ব্রেনের ভিতরে। সো এটা তো আউটসাইড, আউটসাইড থাকা মানে এটা হচ্ছে একটা রিপিটেড হিমোরেজ হয়েছে এখানে। এটা আসলে এই হেমাটোমাটাকে আমরা বলবো ইট ইজ সাব অ্যাকিউট সাবডুরাল হেমাটোমা। তাহলে আমরা যদি অ্যাকিউট একদম সাদা থাকে, সাব অ্যাকিউটটা কিছুটা মিক্স থাকে এবং এটা ডেনসিটিটা কম থাকে, আর ক্রনিক ক্ষেত্রে এটা ব্ল্যাক থাকে। অনেক সময় ক্রনিকের মধ্যে এরকম পাওয়া যায়, অনেক সময় যদি ফাইব্রাস কিছু ব্যান্ড স্ট্যান্স এগুলা হয়ে যায়, রিপিটেড ব্লিডিং হয়ে, তখন ক্রনিকে পাওয়া যায়। তো তোমাদের ক্ষেত্রে এটা ক্রনিক না বলে তোমরা সাব অ্যাকিউট বলাই ভালো। এই ক্ষেত্রে দেখো শেপ কনকেভো কনভেক্স, এবং কিছু এয়ার ট্র্যাপড আছে ভিতরে, এগুলা ফ্র্যাকচার হয়ে ভিতরে এয়ার ট্র্যাপড হয়ে গেছে। সো কনকেভো কনভেক্স ইটস ক্রনিক, ইটস ব্ল্যাক ক্রনিক কনকেভো কনভেক্স, এবং ইটস এ ভেন্ট্রিকল নাই, ইটস এ প্যারাইটাল। এটা this the right, is the left, so the right parietal. Contusion, হেমোরেজ আছে এখানে, কিছু ব্ল্যাকিশ আছে কন্টিউশন, এবং এখানে যেটা দেখতে পাচ্ছ দিস দ্য ক্যালসিফিকেশন, পিনিয়াল গ্ল্যান্ড ক্যালসিফিকেশন, ইটস হোয়াইট, ইটস নট হেমোরেজ। ভেন্ট্রিকলস এর ভিতরে ব্লাড, ভেন্ট্রিকলস এর ব্লাড, সেই সাথে ইন্টারসেরেব্রাল, ইন্টারপ্যারেনকিমাল হেমোরেজ, ইন্টারসেরেব্রাল হেমোরেজ উইথ এক্সটেনশন অফ দ্য ভেন্ট্রিকল, ভেন্ট্রিকলস এর ভিতরে ব্লাড ঢুকে গেছে। এটা এখানে একটা হেমাটোমা। এইটা যদি দেখো, it is the ventricle, এখানে শেপটা দেখো wedge shaped, black. So this is not যদি তুমি বলো ক্রনিক হেমাটা, ক্রনিক হেমাটা এরকম ভাবে জমা হয়ে এখানে থাকে না এরকম, তাহলে এটা একটা ইনফ্রাকশন, ইনফ্রাক্টটাই এরকম একটা wedge shaped থাকে, এবং এরকম একটা শেপ হয়ে যায়। অনেক সময় এই দিক থেকে এরকম শেপ হয়ে যায়, ইজিলি দেখা যাচ্ছে ব্লাড ভেসেলস এর যে কোনো ব্লাড ভেসেলস কম্প্রেশন হয়ে সেটা হয়। তাহলে এটা কিন্তু ইনফার্কশন, ওয়েজ শিফট। মিক্সড কন্টিউশনস, ফ্র্যাকচার আছে, কন্টিউশন আছে। এটা আমরা দেখেছি এক্সট্রাডুরাল হেমাটোমা, এটা একটা গানশট ইনজুরি পেশেন্টস, এদিকে একটা এক্সট্রাডুরাল হেমাটোমা আছে, এদিকে কন্টিউশন আছে, এদিকে এন্ট্রিউ এক্সিটুন। হ্যাঁ, এন্ট্রি উন্ডে ভেলোসিটি বেশি, যেজন্য অল্প এদিকে হয়েছে, যে বেরোতে যাওয়ার সময় ভেলোসিটি কমে গেছে, অনেক বেশি ইনজুরি করে গেছে। Extradural hematoma, temporal lesion like this is the petrous and this is the sphenoid wing. Extradural hematoma, temporal, extradural hematoma, parietal, left parietal with some occipital lesion অল্প একটু আছে। এটা parieto occipital. This is, look at, is the concavo convex. This is the acute subdural hematoma, acute. এটা কিন্তু ক্রনিক না। এই যে শেপ দেখো, দিস এক্সট্রাডুরাল হেমাটোমা, কনকেভো কনভেক্স, ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল। এটা প্যারাইটাল, এবং এটা কি, ইটস এ সাবডুরাল, অ্যাকিউট সাবডুরাল হেমাটোমা, প্যারাইটাল। লুক,
দিস ইজ দ্য সাবডুরাল, দিস ইজ নট অ্যাকিউট, দিস ইজ সাবঅ্যাকিউট। আগেরটা দেখো, আগেরটা কতটুকু ব্লাডের কনসিস্টেন্সি, তার মানে এটা আস্তে আস্তে হোয়াইটটা ব্ল্যাকের দিকে যাচ্ছে, দিস ইজ সাবঅ্যাকিউট। এবং মিড লাইন শিফটিং, সাবঅ্যাকিউট সাবডুরাল হেমাটোমা। লুক অ্যাকিউট সাবডুরাল হেমাটোমা, লুক বাইলেটারাল সাবডুরাল হেমাটোমা, বাইলেটারাল। এখানে ব্ল্যাক, এখানে হোয়াইট। এই হোয়াইটের কারণ হচ্ছে এখানে সেলুলার পোর্শন ডিপোজিট হয়েছে। যখনই এরকম ব্ল্যাক থাকবে উপরের দিকে, নিচের দিকে হোয়াইট থাকবে, এটাকে ক্রনিকই বলবো। ক্রনিক হতে হলে পুরোটা ব্ল্যাক হতে পারে, অথবা উপরের অংশ ব্ল্যাক, নিচের অংশ হোয়াইট থাকতে পারে। কারণ হচ্ছে ডিউ টু গ্র্যাভিটি, লাইক ইএসআর, সেলুলার পোর্শন গুলো নিচে ডিপোজিট করেছে। বাইলেটারাল সাবডুরাল হেমাটোমা, ক্রনিক সাবডুরাল হেমাটোমা, নিচের দিকে হোয়াইট, উপরে ব্ল্যাক। দিস ইজ দ্য ক্রনিক সাবডুরাল হেমাটোমা। এখানে কিন্তু ডিপোজিট গুলো হয়নি। লুক ব্রেইনের লেটারাল মার্জিন। এটা তুমি যদি ভালো করে দেখো যে সালসাই জাইরাই গুলো এখানে দেখা যায়, এখানে কোনো সালসাই জাইরাই নাই, বিকজ এখানে কম্প্রেশন। দিস দ্য লেটারাল মার্জিন অফ দ্য ব্রেইন, এটা দিস ইজ দ্য হেমাটোমা, এই হেমাটোমা। প্যারাইটাল লিসন, কনটিউশনস, কনটিউশন টেম্পোরালে আছে, ফ্রন্টালে আছে। কনটিউশন এটা হচ্ছে এয়ার, এয়ার, হ্যাঁ, এটা এটা কনসেপ্ট, এটার সাথে তার হাইড্রোকার্বনস আছে, ভেন্ট্রিকলস অনেক বেশি অ্যাডভান্স। দিস ইজ নট হেমাটোমা। লুক কনসিস্টেন্সি ইজ উইথ এয়ার এবং বাইরের দিকে। এটা হচ্ছে ব্ল্যাক আই, পেশেন্টের যখন আঘাত পাবে। এখন কটা বাজে আমাদের সময় দেখতে হবে একটু। ওকে, আমরা যদি বলি হেড ইনজুরি সাইন সিম্পটমস গুলোর মধ্যে এটা আছে যে মাথার সামনের দিকে যদি আঘাত হয় তাহলে কিন্তু এরকম চোখ হয়ে যায়। তার মানে এটা অনেকে বলতে পারে চোখে আঘাত পেয়েছে, বা তুমি যদি বলো ওটা কনজাংটিভাইটিস, তাহলে তো হবে না। তাহলে এই যে সামনে ব্ল্যাক আই, সেই সাথে এই দেখো এই পাশে এরকম একটা হয়ে আছে, দিস ইজ কল্ড পান্ডা সাইন অর র্যাকুন আই সাইন, র্যাকুন আই সাইন অর পান্ডা সাইন, পান্ডা সাইন। তাহলে এইটা কোত্থেকে আসলো? সে কি এখানে আঘাত পেয়েছে? না, দিস ইজ লুক, দিস দ্য সাইট অফ ইনজুরি। এখান থেকে ব্লাডটা ট্র্যাক ডাউন হয়ে এখানে এসছে, বিকজ দ্য অরবিকুলারি মাসলস পুলি মাসলটা এরকম অ্যাটাচমেন্ট থাকে স্ট্রংলি এখানে, এটা নিচে যেতে পারে না। আর এখানে লুজুলার টিস্যু দিয়ে এখানে আসছে। হ্যাঁ, আর তাহলে এই ব্লাডটা কোথেকে আসলো? এই ব্লাডটাতে অ্যান্টেরিয়র ক্রেনিয়াল বেস ফ্র্যাকচার বলি আমরা, অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফোসা ফ্র্যাকচার হয়ে সুপিরিয়র অরবিটাল ফিশার্স দিয়ে ব্লাডটা এখানে আসছে। তার মানে এই ব্লাডটা যে এখানে আসলো, তাহলে তুমি কিভাবে ডিফারেন্স করবা যে এটা লোকাল ট্রমা, যদি আয়ে ডাইরেক্ট প্রেসার পড়েও এখানে হেমাটোমা হতে পারে, অথবা তুমি কনজাংটিভাইটিসও হতে পারে। তখন আমরা কি করব? আমরা এই আইলিডটাকে আমরা যদি এইভাবে তুলে ধরি, হ্যাঁ, এলিভেশন করি, এবং আই বলের এখানে যে হেমাটোমাটা আছে এটা আপার লিমিট অথবা লেটারাল লিমিট দেখার চেষ্টা করি, ইউ ডিডন্ট ফাইন্ড এনি আপার লিমিট অর লেটারাল লিমিট। কারণ হচ্ছে এই হেমাটোমাটা অনেক ভিতর থেকে আসছে। হেমাটোমা যদি সুপিরিয়র অরবিটাল ফিশার থেকে আসছে, এটা তুমি আপার লিমিট পাবে না, এটা লেটারাল লিমিট পাবে না, এটা ভিতর থেকে খুঁজতেই থাকবে, দেখবো যে না লাল আর অনেক ভিতর থেকে রেডটা। তার মানে ইটস নট দ্য লোকাল ট্রমা, দিস ইজ দ্য ব্ল্যাক, ভিতর থেকে আসছে, ইটস দ্য ব্ল্যাক আই, ইটস দ্য সাইন অফ এন্টেরোক্রেনিয়াল ফোসা ফ্র্যাকচার। আরেকটা হয় ইকাইমোসিস অর ব্রুস ওভার দ্য মাস্টার্ড প্রসেস। এর মানে হচ্ছে ইটস এ মিডল ক্রেনিয়াল ফোসা ফ্র্যাকচার। মিডল ক্রেনিয়াল মানে পেট্রাস টেম্পোরাল বোন ফ্র্যাকচার, সেই হেমাটোমাটা এসে এখানে জমা হয়ে যায়। তাহলে অ্যান্টেরোক্রেনিয়াল ফোসা ফ্র্যাকচার জন্য আমরা পাই তাহলে ব্ল্যাক আই উইথ সিএসএফ ও ব্লাড রাইনোরিয়া। আর মিডল ক্রেনিয়াল ফোসা ফ্র্যাকচারের জন্য আমরা পাই এই ইকাইমোসিস অর ব্রুস ওভার দ্য মাস্টার্ড প্রসেস, যেটাকে বলা হয় ব্যাটেল সাইন, দিস ইজ কল্ড ব্যাটেল সাইন। আর পাওয়া যায় সিএসএফ অর ব্লাড অটোরিয়া। সিএসএফ এবং ব্লাড কান দিয়ে যদি ঝরে, সিএসএফ অর ব্লাড অটোরিয়া বলা হয় সেটাকে। সেই সাথে যদি ব্যাটেল সাইন থাকে তার মধ্যে মিডল ক্রেনিয়াল ফোসা ফ্র্যাকচার হয়েছে। সো আমাদের যে ইনজুরি গুলো এখানে আমরা কথা বললাম, ডাইরেক্ট ইম্প্যাকশনস হয়ে পেশেন্টের যে কনকাশন হয়ে যায়, ডিফিউজ এক্সিডেন্ট হয়ে যায়, এগুলো তো আমরা ঠেকাতে পারছি না।
কিন্তু আমাদের এইম, হোয়াট ইজ দ্য এইম অফ দ্য ট্রিটমেন্ট? এইম অফ দ্য ট্রিটমেন্ট ইজ টু মিনিমাইজ অর প্রিভেন্ট দ্য সেকেন্ডারি ইনজুরি। তাহলে আমরা যদি সেকেন্ডারি ইনজুরিগুলো মিনিমাইজ করতে পারি অথবা প্রিভেন্ট করতে পারি, এটাই হচ্ছে আমাদের এইম অফ ট্রিটমেন্ট অফ হেড ইনজুরি। তাহলে এই সেকেন্ডারি ইনজুরিজ গুলো কি হয়? সেকেন্ডারি ইনজুরি গুলো ইন্ট্রাক্রেনিয়াল হেমাটোমা, তারপরে তোমার এখানে ব্রেইনে ইডিমা হয়, তারপর ওখানে ইস্কিমিয়া হতে পারে, ডিক্রিজ ইন প্রেশার, ইনফেকশনস হতে পারে, এন্ড কনভালশন অর এপিলেপসি হতে পারে। তাহলে আমরা ইন্ট্রাক্রেনিয়াল হেমাটোমা হয়ে গেলে সেক্ষেত্রে আমরা দেখবো যে কতটুকু কি বড় তার নিউরোলজিক্যাল ডিফিসিট, এনি সিমটোমেটিক সেরেব্রাল সাবডুরাল হেমাটোমা এগুলোকে অপারেশন করতে হয়। কিন্তু যদি কোনো সিমটম না থাকে, বলা হয় যে ইফ ইট ইজ মোর দেন 1 সেন্টিমিটার থিকনেস, ওই যে থিকনেসটা আছে এটার সাথে আবার সিটি স্ক্যানে একটা স্কেল দেওয়া থাকে, ওই সিটি স্ক্যানের স্কেল দিয়ে আমরা আমাদের নরমাল কনভেনশনাল স্কেল না, যদি আমরা এখানে দেখাই লাইক আমরা যে এখানে বলেছি এখানে এটার পাশে একটা সিটি স্ক্যান একটা স্কেল থাকে 5 সেন্টিমিটার স্কেল, এই স্কেলটাকে আমরা এদিকে মাপ দিব। এই সাবডুরালের ক্ষেত্রে এটা যদি তার সিমটোমেটিক থাকে, নিউরোলজিক্যাল ডেফিসিট থাকে, তাহলে কিন্তু অপারেশন করতে হবে। কিন্তু যদি সিমটম না থাকে, সিমটোমেটিক থাকে, তখন এই স্কেলের মধ্যে আমরা বলি যদি দেখি ইফ ইট ইজ মোর দেন 1 সেন্টিমিটার তাহলে সার্জারি করবো, আর যদি 1 সেন্টিমিটার কম হয় তাহলে কিন্তু আমরা কনজারভেটিভলি ট্রাই করব। তাহলে আমরা যেটা বলছিলাম সেকেন্ডারি ইনজুরিজ এবং সেকেন্ডারি ইনজুরিজ, তাহলে আমাদের হচ্ছে এই যে ইন্ট্রাক্রেনিয়াল হেমাটোমা গুলা সেগুলা ট্রিটমেন্ট করতে হবে। ব্রেইনে ইডিমা যেটা আছে এটা পরে আমরা আসতেছি, ব্রেইনে ইডিমা কি ট্রিটমেন্ট করব, ইস্কিমিয়া প্রিভেন্ট করা, রেইজড নিউক্লিয়ার প্রেসার বেশি করা কিভাবে প্রিভেন্ট করা যায়, ইনফেকশনস গুলা কি কিভাবে প্রিভেন্ট করব আমরা, এন্ড সিজার, অ্যান্টি সিজার অথবা অ্যান্টিকনভালসেন্ট ড্রাগস আমরা দেব, এটা পরে আমরা স্টেজে আসছি। আর আমরা আজকে লাস্ট স্লাইডটা আমরা করতে চাই, সেটা হচ্ছে সারফেস মার্কিং। খুব সহজে আমরা এটা বলে আজকে শেষ করব, তারপরে আমরা আর একটা হেড ইনজুরি লেকচার নিয়ে আমরা শেষ করব। সো লুক হিয়ার, এখন আমরা সিটি স্ক্যানে যেটা আমরা তোমাকে দেখালাম যে ইজ টেম্পোরাল, ইজ প্যারাইটাল, ইজ ফ্রন্টাল, এখন আমরা ব্রেইনে একটা সারফেস মার্কিং করি আমরা, এটা একটা খুব ভালো আর্ট হয়নি, তারপর তোমরা যদি একটু বুঝে নাও, আমরা এই মাথাটার এই আই ল্যাটারাল ক্যান্থাস, এখানে ল্যাটারাল ক্যান্থাস অফ দ্য আই, আমরা প্রথমে এইখানে দিস ইজ দ্য ইনিয়ান, সরি ইট ইজ দ্য নেজিয়ান, এন্ড পিছনে ইনিয়ান হচ্ছে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্সের পিছনে। এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্সের এখানে যে মিড পয়েন্টে যে প্রজেকশনটা আছে, সবাই হাত দিয়ে ফিল করতে পারি পিছনে একটা, দিস ইজ ইনিয়ান, এটা হচ্ছে ইনিয়ান পিছনে, আর এটা হচ্ছে নেজিয়ান। হ্যাঁ, নেজিয়ান, দুটো নেজাল বোন, এই ফ্রন্টাল বোন, এখানে যে নেজিয়ান। সো নেজিয়ান থেকে ইনিয়ান পর্যন্ত একটা লাইন টানবো, দিস ইজ টেইলারস হটন লাইন, টেইলার হটনস লাইন, নেজিয়ান টু ইনিয়ান, এই লাইনটা টানবো এই স্যাজিটাল সাইনাসের উপরে, ঠিক আছে? এবার আমরা কি করব, এই লেটারাল ক্যান্থাস এখান থেকে একটা ইমেজিনারি লাইন টানবো, কোথায়? এই টেইলার হটন লাইনটাকে আমরা 4 ভাগে ভাগ করবো, 1/4 1/4 1/4 1/4, 4 ভাগে ভাগ করলাম। This is the point of 3/4 point, this one. So lateral canthus থেকে আমরা একটা ইমেজিনারি লাইন টানলাম এই 3/4 এই পয়েন্টটাতে, ঠিক আছে? এখন দুইটা লাইন টানবো, একটা হচ্ছে অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল, এই যে অ্যাঙ্গেল, এই ম্যাঙ্গেল দ্য ম্যান্ডিবল থেকে উপরের দিকে একটা লাইন টানবো, এই যে লাইন টেনেছি, যেটা এইভাবে গিয়ে টেইলারস হটনস লাইনে লাগলো। এটা তো 2 ডাইমেনশনাল পিকচার, এটা স্ট্রেইট দেখা যাচ্ছে, আসলে কিন্তু এটা এরকম করে গিয়ে এভাবে যাবে। আরেকটা টিপ অফ দ্য মাস্টয়েড, টিপ অফ দ্য মাস্টয়েড থেকে আরেকটা লাইন টানবো উপরের দিকে, তাহলে এই দুটো লাইনে গিয়ে টেইলারস হটনস লাইনে গিয়ে লাগবে। এখন এই যে পিছনের লাইনটা আর এই সামনের লাইনটা, যেখানে এই ক্যান্থাসের থেকে ইমাজিনারি লাইনটা তার সেখানে এইভাবে যদি আমরা একটা অ্যাঙ্গেল করে এটা টানি, দিস ইজ কল সেন্ট্রাল সার্কাস। তাহলে এই সেন্ট্রাল সার্কাসের সামনে মোটর এরিয়া, এটার পিছনে প্যারাটাল এরিয়া, এটার সামনের রিজনটা হচ্ছে ফ্রন্টাল এবং এটার পিছনে হচ্ছে প্যারাটাল, ঠিক আছে? বোঝা গেল?
আবার বলতেছি টেইলর হরোজ লাইন আঁকলাম, নেজিয়ান টু ইউনিয়ন, এটাকে 4 ভাগে ভাগ করলাম। এই 3/4 যে পয়েন্টটা আছে সেখান থেকে ল্যাটারাল ক্যান্থাস অফ দ্য আই, সেখান থেকে 3 পয়েন্টে একটা ইমাজিনারি লাইন টানলাম। আর অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল থেকে একটা লাইন টানলাম, টিপ অফ দ্য মাস্টার্ড থেকে একটা লাইন টানলাম, স্ট্রেট লাইন। এই দুটো লাইনের মধ্যে পিছনের লাইন থেকে সামনের লাইনে যেটা এখানে ক্রস করেছে এই লাইনটা, দিস ইজ দ্য সেন্ট্রাল সার্কাস। তার সামনে ফ্রন্টাল, তার পিছনে প্যারাইটাল। আচ্ছা, এখন এই ল্যাটারাল ক্যান্থাস থেকে এই লাইনটা যদি পিছনের লাইন পর্যন্ত যায়, এটাকে হচ্ছে ল্যাটারাল সার্কাস। এই ল্যাটারাল সার্কাসের নিচে টেম্পোরাল, ল্যাটারাল সার্কাসের উপরে ফ্রন্টাল, এইদিকে হচ্ছে প্যারাইটাল। ঠিক আছে, এখন আমরা অক্সিপিটাল কতটুকু নিচের দিকে থাকবে এবং সেরিবেলার কোনটা, এইখানে যে টিপ অফ দ্য মাস্টার্ড আছে অ্যান্ড ইউনিয়ন, এখান থেকে যদি আমরা একটা কার্ভ লাইন উপরে টানি, কার্ভ লাইন টানি, তার নিচের অংশটা হচ্ছে সেরিবেলাম, এর উপরে হচ্ছে অক্সিপিটাল। তাহলে দিস ইজ দ্য সেরিবেলাম, দিস ইজ দ্য অক্সিপিটাল, দিস ইজ দ্য প্যারাইটাল, দিস ইজ দ্য প্যারাইটাল, দিস ইজ দ্য টেম্পোরাল, দিস ইজ দ্য ফ্রন্টাল। এইভাবে আমরা সারফেস মার্কিং করে নিই। তাহলে ব্রেইনে যদি কোনো টিউমার বা কোনো একটা হেমাটোমা আমরা যদি সেটাকে বের করতে চাই, তাহলে ঠিক এইভাবে সারফেস মার্কিং করে করতে হয়। আর সাধারণত এখানে আমরা যদি বলি ব্রোকাস এরিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস লেফট সাইডে যদি হয়, ব্রোকাস এরিয়াটা কোথায়? ব্রোকাস এরিয়াটা হচ্ছে এই যে ফ্রন্টাল এরিয়াটাকে 3টা ভাগ করা হয়, সুপিরিয়র ফ্রন্টাল জাইরাস, মিডল ফ্রন্টাল জাইরাস, ইনফেরিয়র ফ্রন্টাল জাইরাস। এই ইনফেরিয়র ফ্রন্টাল জাইরাসের পোস্টেরিয়র পার্টে, দিস ইজ দ্য ব্রোকাস এরিয়া, ইজ দ্য ইনফেরিয়র ফ্রন্টাল জাইরাস ক্লোজ টু দ্য সেন্ট্রাল সার্কাস। এইখানে হচ্ছে ব্রোকাস এরিয়া, ইজ ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার। এখানে কোনোভাবেই ইনজুরি করা যাবে না, এই জন্য ব্রেইনের এরিয়া গুলা জেনে জেনে সার্জারি করতে হয়। হ্যাঁ, আর আর এই যে ওয়ার্নিক্স এরিয়া বা সেন্সরি স্পিচ এরিয়াটা কিন্তু প্যারাইটাল রিজনে, এটা হচ্ছে এটার পিছনে। তাহলে এভাবে কিন্তু আমরা তার সারফেস মার্কিং করে ব্রেইনের ভিতরে ঢুকতে হয়। আর এর আগে সিটি স্ক্যান বা এমআরআই দেখে সেটাকে আগে প্রেডিক্ট করে নিতে হয় যে লেশনটা কিরকম, কোথায় আছে, দেন গো সারফেস মার্কিং বিফোর সার্জারি। তো আজকে আমাদের লেকচার এখানে আমরা শেষ করব। আমরা নেক্সট আরেকটা লেকচার, হেড ইনজুরি লেকচার দিয়ে আমরা আজকে শেষ দিয়ে আমরা হেড ইনজুরি লেকচারটা শেষ করবো। এর পরবর্তীতে আমরা বুঝবো যে কোনটা আমরা করব। তো ঠিক আছে, আমরা আজকে তাহলে এখানে শেষ করছি। স্টুডেন্ট, তোমাদের অ্যাটেনশনের জন্য, আমি জানি না লাইভে আর কার কতজন আছে বা কি ইন্টারেস্ট অলরেডি পেয়েছে কিনা। তো তোমাদের জন্য আজকে শেষ। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এই পর্যন্ত। আবার নেক্সট ক্লাসের সময় আমরা জানিয়ে দিব এবং আমাদের দেখা হবে নেক্সট উইকে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।